স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্য বিষয়ক আলোচনা অনুষ্ঠান ইসলামী ব্যাংক বিজনেস টকে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দ আশিক রহমান। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি সাম্প্রতিক সময়ে বাংলাদেশের অর্থনীতি ও ব্যবসা বাণিজ্যের আলোচিত বিভিন্ন সেক্টরের সমস্যা, সম্ভাবনা এবং কি করণীয় সে বিষয়সমূহ। দর্শক, দুর্বিষহ যানজট রাজধানী ঢাকার অন্যতম প্রধান সমস্যা। প্রতিদিন যানজটের কারণে সৃষ্ট ভোগান্তিতে যেমন নাকাল হতে হচ্ছে রাজধানীবাসীকে, তেমনি এর আর্থিক ক্ষতির পরিমাণও আশঙ্কাজনক হারে বৃদ্ধি পাচ্ছে প্রতিনিয়ত। বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম সহ অন্যান্য বড় নগরেও যানজটের তীব্রতা সহনশীলতার মাত্রা ছাড়িয়ে যাবার পথে। যানজটের কারণে একদিকে যেমন নষ্ট হচ্ছে কর্মব্যস্ত মানুষের কর্মঘণ্টা, অন্যদিকে বৃদ্ধি পাচ্ছে জ্বালানি ব্যয়। নগরবান্ধব পর্যাপ্ত গণপরিবহনের অভাব, রাস্তার স্বল্পতা, যত্রতত্র পার্কিং প্রবণতা, সড়ক পরিকল্পনা ও ব্যবস্থাপনায় অদক্ষতা প্রভৃতি কারণে সংকট দিন দিন ঘনীভূত হচ্ছে। এই অবস্থায় ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে ঘিরে নগরবাসী ও জাতীয় অর্থনীতির বহুদিনের এই সমস্যা এবং এর সমাধানের উপায় নিয়ে নানামুখী আলোচনা হচ্ছে। নানা পরিকল্পনা আর আশ্বাসের কথা বলেছেন মেয়র প্রার্থীরা। তবে যানজট সমস্যা সমাধান কিংবা উন্নত সড়ক ব্যবস্থাপনায় মেয়রের ক্ষমতা ও কর্মপরিসর নিয়ে বিতর্ক থাকলেও দীর্ঘদিন পর সিটি কর্পোরেশন নির্বাচন যেমন নতুন আশার সঞ্চার করেছে, তেমনি যানজট নিরসনেও তারা কিছু কিছু ক্ষেত্রে ভূমিকা রাখতে পারবে বলে মনে করছেন অনেকে। দর্শক, আজ আমাদের আলোচনার বিষয় যানজট অর্থনীতির ক্ষতি ও উত্তরণের করণীয়। আর এই বিষয়ে আলোচনার জন্য আজ আমাদের সাথে আছেন সড়ক যোগাযোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর শামসুল হক, পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ডক্টর আহসান এইচ মনসুর এবং বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির ভাইস প্রেসিডেন্ট এবং ঢাকা সড়ক পরিবহন সমিতির প্রেসিডেন্ট আবুল কালাম আজাদ। যাচ্ছে মূল আলোচনায়। জনাব আহসান এইচ মনসুর, আমরা জানি যানজট অভ্যন্তরীণ এবং বৈদেশিক বিনিয়োগকে নিরুৎসাহিত করে। শুরুতেই আপনি যদি বলেন এই যানজট আসলে আমাদের দেশের সামগ্রিক অর্থনীতির উপর কি ধরনের প্রভাব ফেলছে? যানজটের প্রভাবটা ভয়াবহ। আমরা যখন চিন্তা করি যে আমি যদি একটা 8 ঘন্টার একটা দিন হয়, কিন্তু যেতে এবং আসতে যদি আরো 4 ঘন্টা লেগে যায়, অর্থাৎ আমার প্রোডাক্টিভিটি মানে অর্ধেকটা সময় অপচয় হয়ে গেল। অর্থাৎ আমি যদি দিনে 10,000 টাকা রোজগার করি, আমার ব্যক্তিগত লস হচ্ছে 5,000 টাকা অ্যাটলিস্ট ফাইন্যান্সিয়াল টার্মসে ধরলে পরে। তখন এটাকে আপনি মাল্টিপ্লাই করুন জনগোষ্ঠীকে দিয়ে, একটা বিশাল অঙ্কের ক্ষতি হয়েছে। আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে যে বিশাল জনগোষ্ঠীর জন্য যে গণপরিবহন দরকার, সেই গণপরিবহনটা ঢাকা শহরে নাই। এবং আমরা ঢাকা শহরে একমাত্র যেখানে একটা ফর্মাল ট্যাক্সি সার্ভিস অ্যাভেলেবল না রেডিলি, একমাত্র শহর যেটা কোথাও আমি দেখি নাই এরকম একটা বড় শহরে নাই বললেই চলে। 2 নম্বর হচ্ছে বাস, যেগুলো একটাও চড়ার যোগ্য নয়। পৃথিবীতে এরকম কোন শহর নাই যেখানে বাসে চড়া যায় না বা বাসে ভিতরে ঢোকা পর্যন্ত যায় না। ঢাকা শহর হচ্ছে সেই শহর যেটা আমরা 1960 সালেও যখন স্কুলে যেতাম তখনও আমরা ঝুলে যেতাম, এখন ঝোলাও যায় না। এই হচ্ছে অবস্থাটা। তখনও কিন্তু সমস্যা ছিল, তখন রাস্তার অভাব ছিল না, কিন্তু তখন গাড়ির অভাব ছিল। এখন গাড়ির অত অভাব নেই, কিন্তু রাস্তার অভাব এবং গাড়ির ফ্রিকোয়েন্সিটা হয়তো আরো বাড়তে পারে। প্রতিদিন জনগণ, এত বিরাট জনগোষ্ঠী একটা অনিশ্চয়তার ভিতরে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে চালিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রাজনীতিবিদরা কিন্তু মোটামুটি নির্বিকার। এবং ইফ এনিথিং আমি দুঃখের সাথেই বলবো যে তারা আরো এইটাকে আরো বাড়িয়ে দিচ্ছে। আমরা যখন দেখি এয়ারপোর্ট রোড বন্ধ থাকে আধা ঘন্টার জন্য, 1জন বা 2জন ভিআইপি যাতায়াতের জন্য, সেটা পৃথিবীর কোনো দেশে গ্রহণযোগ্য হতে পারে না। তারা দরকার হলে হেলিকপ্টার দিয়ে যান, কিন্তু আমাদেরকে রেহাই দিন, আমাদের মেইন থ্রোফেয়ারটাকে যেন আমরা ব্যবহার করতে পারি। সেদিক দিয়ে রাজনীতিবিদরা কিন্তু খুব একটা সচেতন নয়। সেটা আমি বলবো সব দলেরই বেলা সেটা প্রযোজ্য। যারাই অধিকার পেয়েছেন তারাই সেকে ব্যবহার করছেন নিজ স্বার্থে, জনস্বার্থে নয়। তো এই অবস্থার মধ্যে সুপরিকল্পিতভাবে আমরা কিভাবে এগুতে পারবো আমার জানা নাই, কিন্তু মেয়র যারা আছেন তারা যেটা করেছেন, ওনারা মেয়র প্রার্থীরা তারা এটাকে চিহ্নিত করেছেন, সঠিকভাবে চিহ্নিত করেছেন, কারণ জনগণের আকাঙ্ক্ষা কিন্তু এটা। এবং তারা এটা পারবেন বলে আমি কোনো মতে মনে করি না। পারবে না এই জন্য যে পরিমাণ সম্পদের প্রয়োজন হবে, যে ধরনের আইনগত আশ্রয় নিতে হবে তাদেরকে, সেই ধরনের সম্পদ এবং আইনগত অধিকার তাদের নাই, তারা সেটা করতে পারবে না। জি, আপনার কাছে আবার আসবো জনাব শামসুল হক। যানজট নিরসনে আমরা বহুমুখী উদ্যোগ নিতে দেখেছি, কিন্তু উদ্যোগগুলো যানজট নিরসনে তেমন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। আপনি যদি বলেন উদ্যোগগুলো ব্যর্থ হচ্ছে কেন, কেন এগুলো কার্যকরী হচ্ছে না? ধন্যবাদ আপনাকে। আসলে আমরা যানজট নিরসনের জন্য
যতটুকু উদ্যোগ নেই তার থেকে বহুমাত্রায় আমরা কিন্তু সমস্যা তৈরি করি। অর্থাৎ একদিকে সমস্যার সমাধানের জন্য চেষ্টা করি, যেই পরিমাণে সমস্যার সমাধান করি তার থেকে বেশি পরিমাণ কিন্তু আমরা সমস্যা সৃষ্টি করি। কারণ যেই সমাধানের পথগুলি আমরা চেষ্টা করি সেগুলি এত শর্ট সাইটেড, এত কি বলবো অপরিকল্পিত, সেগুলি দিয়ে কিন্তু কখনো একটা ক্যাপিটাল সিটির যে পরিবহন চাহিদা আছে তার জন্য যে পরিকল্পিত পরিবহন ব্যবস্থা দরকার, শুধু সড়ক না, বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার মধ্যে সড়ক, রেল, নৌপথ এবং সর্বোপরি যে কোনো পরিবহন চাহিদা কিন্তু তৈরি হয় ভূমি ব্যবহার থেকে। ভূমি ব্যবহারের চৌকস পরিকল্পনা করা, এমনভাবে পরিকল্পনা করা যাতে গাড়ির সংখ্যা কম তৈরি হয় এবং যা তৈরি হয় কম দূরত্বের মধ্যে যেন তার রিকোয়ারমেন্টটা ফুলফিল হয়ে যায়। উন্নত বিশ্বে কিন্তু পরিকল্পনার সময় এই ইস্যুগুলিকে অর্থাৎ সাশ্রয়ী নগরী করার জন্য পরিকল্পনার ভেতরেই কিন্তু এই জিনিসগুলিকে রেখে দেয়। শামসুল হক, এই প্রবলেমগুলো তো দীর্ঘদিন ধরে হয়ে গেছে, মানে এগুলো সৃষ্টি করে ফেলেছে, এগুলো থেকে কি বেরিয়ে আসা সম্ভব হবে? কিন্তু এই অ্যাডহক বেসিসে এখন যেভাবে কাজগুলি হচ্ছে এইভাবে হবে না। সম্পূর্ণ এটা একটা পেশাদারি প্রতিষ্ঠানের কাজ। আপনি উন্নত বিশ্বে যে দেখেন রাজনীতিবিদরা, ব্রুক্রেটরা কখনো কিন্তু, যেমন ডাক্তারি প্রফেশনে এসে ওনারা করবেনটা কি, ট্রান্সপোর্টেশনে এসে ওনারা করবেন কি, ট্রান্সপোর্টেশনে কখন দরকার হয় এদের জানেন? যখন একটা আনপপুলার কাজ জনস্বার্থে করতে যাবে কিন্তু বাস্তবায়ন কোনো না কোনো কারণে বাধাগ্রস্ত হচ্ছে, তখনই কিন্তু রাজনৈতিক পৃষ্ঠপোষকতা দরকার হয়। কিন্তু বাকি কাজগুলি এত বিজ্ঞান ভিত্তিক করতে হয়, এর সাথে অ্যাসোসিয়েটেড যারা পেশাদারি থাকে, প্রফেশনাল থাকে, তারা প্ল্যানিং ডিপার্টমেন্টটাকে খুব স্ট্রং করে ভেরি ইন্ডিপেন্ডেন্ট হয়, তাদেরকে কেউ ইনফ্লুয়েন্স করতে পারে না। তারা সারাক্ষণ খালি কল্পনা করে যে কিভাবে আমি পরিকল্পিত নগর তৈরি করব। আমাদের প্রবলেমটা হয়ে গেছে, আমাদের রাজুক বলেন, ডিসিসি বলেন, রোডস এন্ড হাইওয়েজ বলেন, যারা এই অবকাঠামো উন্নয়ন অথবা ভূমি ব্যবহার উন্নয়নের সাথে জড়িত, তাদের প্ল্যানিং ডিপার্টমেন্টটা এত নড়বড়ে, সেখানে এখন ডাম্পিং পোস্ট, সেখানে পানিশমেন্ট পোস্ট, কেউ যেতে চায় না। সবাই কিন্তু উন্নয়নের কাছাকাছি চলে আসতেছে। তার মানে পরিকল্পনায় আমাদের এত ঘাটতি। পরিকল্পনায় ঘাটতি থাকলে কিন্তু কোন সলিউশনকে আপনি আপাতত সলিউশন মনে করলে এইটা একটা কিন্তু সমস্যা হয়ে যাবে। তার মানে আমি এত বছর ধরে এই লাইনের সাথে থেকে আমার যেটা ইটা হয়েছে যে আমরা তাৎক্ষণিক কিছু অবকাঠামো উন্নয়ন করেই আত্মতৃপ্তি নিতে চাই যে আমরা মনে হয় উন্নয়ন করে ফেলছি, কিন্তু আসল উন্নয়ন আসে, মানে দৃশ্যত উন্নয়ন দেখা যাচ্ছে কিন্তু কোনো কাজে হবে না, সেটা হবে না। পরিকল্পিত উন্নয়নের জন্য দরকার পরিকল্পনা এবং পেশাদারি মাল্টিপারপাজে ইউজ করতে পারছি না। জি, আপনার কাছে আবার আসবো জনাব আবুল কালাম আজাদ। নগরীতে নাগরিক বান্ধব পর্যাপ্ত গণপরিবহন ব্যবস্থা না থাকায় ব্যক্তিগত বাহনের পরিমাণ দিন দিন বাড়ছে, যা যানজটের একটি অন্যতম বড় কারণ এবং অসহনীয় পর্যায়ে গিয়ে থেকেছে। সেটা অভিযোগ আছে পরিবহন ব্যবসায়ীরা মুনাফার প্রতি যতটা মনোযোগী, মানসম্মত যাত্রী পরিবহন কিংবা গণপরিবহনের ক্ষেত্রে তারা ততখানি মনোযোগী নয়। আপনার মতামত চাচ্ছি। গাড়ির মালিক যারা, তারা বিনিয়োগ করবে, তাদের টেন্ডেন্সি থাকবে বিনিয়োগ রিকভারি করা। এখন যে অবস্থাটা ঢাকা শহরের এবং যে বর্ণনা আমাদের অধ্যাপক শামসুল হক স্যারের কাছ থেকে শুনলাম, এটা আজকে না, এটা অনেক দিনের, এবং আপনারাও সবাই জানেন যে যানজট, এই যানজটের জন্য আমার ভাড়া গভর্নমেন্ট যেটা নির্ধারিত করছে আমি কিন্তু ওই ভাড়াতেই আছি। এক। দ্বিতীয়ত দেখুন, আমি ওই স্যারের সাথে একমত হব যে কর্মঘণ্টা আমার পল্লবীর থেকে একটা বাস মতিঝিল যাবে, ওই প্যাসেঞ্জার একটা ভাড়া দিবে সার্টেন অ্যামাউন্ট। এই ডেস্টিনেশনের আমার ড্রাইভিং টাইম হলো ধরেন 30 মিনিটস অর 40 মিনিটস, 1 আওয়ার, ইভেন সর্বোচ্চ ধরলাম 1 আওয়ার।
আমি 1 ঘন্টায় এই প্যাসেঞ্জার গুলির ড্রপ দেও এখান থেকে ব্যাক ট্রিপ ধরে আমি আবার যাব। তাতে করে আমার দিনের ট্রিপ হবে 8 থেকে 9টা। 8 থেকে 9টা ট্রিপ যদি হয়, তাইলে 8 থেকে 9টা ট্রিপে আমার যে পয়সাটা আসবে, এই পয়সাটাতে গাড়ি মেনটেনেন্স করা যাবে, গাড়ির রং করা যাবে, কিছু প্রফিটও দেখা যাবে, কিছু প্রফিটও দেখা যাবে। কিন্তু এখন বাস্তবে যে জিনিসটা দাঁড়াইছে, দেখুন ঢাকা শহরে আগে গাড়ি ছিল আমাদের 5,000-এর কাছাকাছি, এখন সেটা নেমে চলে আসছে 3,500-এ। তার মানে নতুন গাড়ি আসে নাই, আরো ছিটকে চলে গেছে। তার কারণটা কি? তার কারণ ঢাকা শহরে গাড়ি চালালে যদি সে 500 টাকা পায়, আর সে যদি যে আপনার কোনাবাড়ির থেকে আরিচা পর্যন্ত গাড়ি চালায়, তাইলে সে হয়তো 2,000 টাকা পায়, কারণ ওই জায়গায় জাম নাই। এই ধরনের একটা অবস্থার সৃষ্টি হয়েছে ঢাকার শহরে। কাজেই সময়ের সাথে যে কর্মঘণ্টা, এই কর্মঘণ্টা ট্রাফিক জ্যামে যেরকম সাধারণ মানুষের কর্মঘণ্টা নষ্ট হচ্ছে, আমাদেরও কিন্তু একই দশা। আরেকটা জিনিস আমি বলতে চাই, সেটা হলো আপনার দেখেন রেল লাইন। জি, আমার ঢাকা সিটির ভিতর দিয়ে আপনার কমলাপুর থেকে ধরেন শাহজাহানপুরের এখানে লাইন, তারপরে এই পাশে আইসা লাইন, এই ধরনের আপনার এয়ারপোর্ট পর্যন্ত কতগুলি ক্রসিং। এবং এর মধ্যে আমার কাছে যে আমার যেটুক জানা আছে, দৈনিক 124টা ট্রেন ক্রস করতে হয়। কিন্তু পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে শুধু ট্রেন লাইনই না, সেখানে ট্রাম লাইনও তো আপনার আছে, সবাই সেগুলো তো ম্যানেজ হচ্ছে, সবই ম্যানেজ হচ্ছে, এবং এগুলাই কিন্তু গণপরিবহন হিসেবে ব্যবহার হচ্ছে। এত বেশি বাস কিংবা ছোট ছোট গাড়ি কিন্তু শহরে ব্যবহার হয় না, ব্যবহার হয় না। আমি একটা কথা বলছি, সেটা হইল যে সব দিকেই রাস্তা থাকতে হবে। আমাদের রাস্তাগুলি কিন্তু সাউথ নর্থ, দেখেন আপনি ইস্ট ওয়েস্ট রাস্তা নাই, খুব কম। কাজেই আপনি যদি ইস্টে যান নর্থের থেকে, বা ওয়েস্টের থেকে যদি আপনি ইয়েতে যান, ইস্টে যান, তাইলে আপনার নর্থ আর সাউথ রোড ইউজ করে আপনাকে যেতে হবে। ওই জায়গায় গেলেই আপনার কিন্তু ওই ট্রাফিকের সমস্যাটা আর ট্রেনের সমস্যাটা আসবে। এবং 124টা ট্রেন যদি ক্রস করতে হয়, 3 মিনিট করে দিতে গেলেও আপনার 5 ঘন্টা সময় নষ্ট হইল কিন্তু 24 ঘন্টায়। ঢাকা সিটিতে রাত্রে আরো বেশি গাড়ি চলে। কাজেই এই যে অবস্থাটা, এই লাইনগুলির উপর দিয়ে গণপরিবহন চলাচল করার জন্য যে ওভারপাস, এই ওভারপাসগুলি আমরা বহুদিন যাবৎ বলছিলাম। ওই যে আমাদের অধ্যাপক শামসুল হক স্যার আছেন, উনি এইগুলি অনেক মিটিং এ, সিরিজ অফ মিটিং এ আমরা একত্রে গভর্নমেন্টকে আমরা এগুলি বলছি, এগুলি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত কাজের কাজ কিছুই হয় না। এখন এই যে মগবাজারের একটা হইতেছে আজকে 2 বছর যাবৎ, দেখেন 2 বছর যাবৎ ভোগান্তি। মহাখালীটাও কিন্তু দীর্ঘদিন ভোগান্তিতে ছিলাম। তো এই অবস্থার মধ্যে চলছে, একটু হতাশার কথাই বললেন, কিন্তু এখান থেকে উত্তরণের উপায় কিংবা এইটাতে আসছি। আপনি একটা সুন্দর কথা বলছেন, উত্তরণ। এই উত্তরণের উপায় নিয়ে আপনার কাছে আসবো, তার আগে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। দর্শক, নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরে আসছি অল্প সময়ের মধ্যেই, ততক্ষণ আমাদের সাথে থাকুন।